মূল প্রশ্নে চলে যাই স্যার। বল। 15ই আগস্ট কেন ঘটালেন স্যার? 15ই আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে। আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভিতরে অনেক, তাদের মনের মধ্যে অনেক, সরি তোমার প্রশ্নটা কি ছিল? 15ই আগস্ট। ও 15ই আগস্ট, সরি। 15ই আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুপ্তরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75-এ কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যানমেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো, কিন্তু কেউ শেয়ার করতাম না। আফটার অল এগুলা মানে গোপনে বলা হতো, গোপনে আলোচনা করা হতো। তো 75-এর যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল। তারপরে বাকশাল হওয়ার পরে মুজিব যখন বাকশাল করে তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো। আর আমি বলি, আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম, আর তখন আমার চাকরিও নাই। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টুফিল্ড, তখন টুফিল্ডের সিও ছিল রশিদ, যে 15ই আগস্টে ছিল, সেই রশিদের সাথে আলাপ করতাম, আমার জনের সাথে আলাপ করতাম। আর আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথাটা কম বলে, চাপা আছে, বেশি কথা বলে না। তো বলার সময় বললো যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি যে না, ঢাকাতে আছি। তো সপ্তাহখানেক আগে 15ই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো। তারপরে আমি বলে গেছি আমি নিজের কাজে ব্যস্ত। 15 তারিখে রশিদ হন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে, সে জায়গা সে চিনে। আর ছিল দুপুর একবার, আমাকে পায়নি, কথাটা তো বলে চলে গেছে। মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোনে ছিল, সে বলে যে ধরেন উনি আসতেছে বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপর দিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শাহরিয়ার আছে। স্যার শাহরিয়ার, আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই, আপনি কি আছেন? হ্যাঁ আছে, আসো। ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শাহরিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল, 5-10 মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে। ওরা চাটা খাইলো, মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলে নাই, বলছে স্যার আমরা একটু এক জায়গায় যাবো, মানে আপনি আমাদের সাথে আসেন। তো আমি ঠিক আছে, আমি এটা হতো সিরিয়াসলি কিছু নিইনি। তো যেহেতু আমি এখন যাব, আমার শ্বশুর বাড়ির লোকজন ওদেরকে বোঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতালে আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি। ঠিক আছে। মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো, স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে? আছে, একটা কোথায় আছে, হয়তো খুঁজে বের করতে হবে। ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে, কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে, এই নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা। তখন ওদের সন্দেহ হলো আমরা অন্য কোনো একটা মিশনে যাচ্ছি, আমাদেরকে যেতে দেবে না, বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে, নাটকে একটা ইউনিফর্মের দরকার, আমাদের কাছে নাই, এই জন্য চাইছিলাম, ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন। একটা মানে কাহিনী এমন ভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে, আপনি চলে যাবেন। জানো আমি যাবো, তবু আমি প্রত্যেকটা, আমার ওয়াইফ আমার ধরে রাখছে, আমাকে যেতে দেবে না, আমার শাশুড়ি, এরা, তবু আমি যেহেতু আমি কমিট করেছি, কারণ ওদের সাথে বন্ধু আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর, বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও, কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে, সে এমন কোনো কাজ করবে না যাতে মানে
খারাপ কিছু হয়, ভালো যদি কিছু করতে যায় ভালোর জন্যই করতে চাইতেছে, তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পরে পথের মধ্যে তখন শাহরিয়ার, ওটা শাহরিয়ারের একটা ফক্সওয়াগন গাড়ি ছিল, শাহরিয়ার গাড়ি চালাচ্ছিল, আমি আর নূর পাশে। শাহরিয়ার কথা বলছে, শাহরিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে, লম্বা চোড়া লেকচার দিতে লাগলো দেশে এই অবস্থা সে অবস্থা, এগুলো আমি অলরেডি জানি। তখনও পুরাপুরি সে বলছে কিছু একটা করতে চেষ্টা করছে, এরকম একটা ভাবখানা পেলাম আর কি। তখন শাহরিয়ারের বাসায় আসলাম, সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে। মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো, হুদা আসলো, এদের সবার সাথে পরিচয়। খিদা লাগছে খুব, ওই যে শাহরিয়ারের বাসায়, ওখানে আমরা রাত্রে খেলাম। খাওয়ার পরে মতো রাত্রে 10টার দিকে তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে, তবু আমি ডিটেল কিছু জানি না। আমরা সবাই মিলে, ডালিম এবং শাহরিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। আছি অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসার কথা। লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার। রশিদ আসে আমাকে দেখে খুব খুশি, আমার একবারে মানে হাত শেক করে বলেছে থ্যাংক ইউ, তুমি আসছে। আমি রশিদ কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেছিল দুপুরে, আমাকে খোঁজার জন্য পাইনি। সারাদিন সে হন্য হয়ে আমাকে খুঁজতেছে, এই জন্য যে টু ফিল্ড আমার হাতে গড়ালো। টু ফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম, টু ফিল্ডের সবাই আমার প্রতি লয়াল, আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, এই জন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বললো যে আমি হ্যাপি তো তুমি আসছো। তো আমি বললাম স্যার আমি এখনো কিচ্ছু জানি না, কি আমরা সব কিছু জানতে পারবা, থাকো। সমস্যা আমার সাথে এসে চলে গেছে, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড দ্য হোল ডে। রশিদ চলে গেছে। আমরা ঘন্টাখানিক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছে ওয়েদার, কারণ 16 বেঙ্গল ইজ এ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি, আমরা অল্প 200-300 লোকজন, ওইদিকে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। তো আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, চিন্তা করতেছিলাম আমরা ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখনো সময় আছে, আমরা নিজের জায়গায় চলে যেতে পারবো, কাউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা যা আছি এ দিয়ে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল তো মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হব। তখন সবাই বললো যে ঠিক আছে লেটস গো। তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল লান্সার্স, যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট। ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতে, ওখানে সব জমা হইতেছে। টু ফিল্ড আর্টিলারি ওখানে আসছে, আমরা ওখানে গেলাম। সব লোকজন ভর্তি, এদিক ওদিক যেতেছে, তখনও বুঝতে পারি নাই কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো কি হবে, কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা, নিয়ে আসা। তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়াবাদের বাসা, রেডিও স্টেশন, শেখ বনির বাসা, এই কয়টা টার্গেট। কারণ আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারিনি। হয়তো আরো টার্গেট নেওয়া যাইতো, আরো পলিটিক্যাল এলিমেন্টের যাওয়া যেত, কিন্তু এর বেশি আমরা নিতে পারিনি। ওদের টার্গেট কাটছাট করে এই 4টা বাসটা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ডটা ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির, কুমিল্লা থেকে আসছে। সে আর্টিলারির লোকজন যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে। অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে নিতে পারবে। এই জন্যই ডালিমকে
মুজিবের বাসায় পাঠাতে চাইছিল, তো ডালিম অপারগতা বললো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি এত ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারির অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাব। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো, হুদা গেল, হুদার সাথে আরো 2-1 অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, শেরনিয়াবাদের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালিমের আন্ডারে। ডালিমের আন্ডারে আবার 2টা গ্রুপ ছিল, একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাদের বাসায়, আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে, আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো, ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না, যতটুকু পারে এটা বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের এটা কিছু করতে হবে, এবং সবাই মনে হচ্ছে আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতিয়ে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি টেডি হয়ে, অনেক কাহিনী আছে, অত লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি। আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিচ্ছি সবাই সামনের দিকে। আমার মনে হয় ডালিম ছিল সামনে, তারপরে আমরা ট্রাকের মধ্যে, আর আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো, রেডিও স্টেশন 2টা ট্রাক দেওয়া হলো, তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে 30-40 জন লোক করে ঠাসাঠাসি ভাবে ছিল, এবং এই ট্রাকগুলো মোস্টলি 2 ফিল্ডের এবং ফার্স্ট লালসাতে। তারপরে শাহরিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে, মেজর শাহরিয়ার ছিল, শাহরিয়ার আন্ডারও 2-3 ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম, পিছনে পিছনে ট্যাঙ্কগুলো আসলো একটা একটা করে। অনেক কাহিনী আছে, এটা আমার ডিটেল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাই নাই। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু হয় নাই, কারণ সবাই একটু আশ্চর্য যে এটা কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হলো, সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য, মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। আমরাও গেলাম, আমাদের সামনে ছিল ডালিমের পেছনে, তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের 2টা ট্রাক লোকজন তার দায়িত্বে, তারপরে 2টা ট্রাকের দায়িত্বে আমি ছিলাম। শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো, কিন্তু ট্যাঙ্ক পরে আসছে, আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় ভোর, তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না, আমরা তো ঘড়ি ধরে ওইসব করতে পারতাম না, সময় জ্ঞান খুব একটা ছিল না, তখন অন্ধকার ছিল। অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম, এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেটে চলে যাই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। ডালিম বলেছে যা তুমি চলে যাও। তো ওই 7-এর মধ্যে 2 ট্রাকে যা পাইছি, 2 ট্রাকের মধ্যে ভরায় আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের মধ্যে কিছু একটা মিক্স হয়ে যেতে পারে, এরা সবাই কিন্তু আর্টিলারির লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশনে গেলাম 2টা ট্রাকে। আমার আগে ইনস্ট্রাকশন ছিল, প্রথম ট্রাক লোকজন মানে 20-30 জন লোকজন যারা আছে, প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নিবে। দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে, আমরা ভিতরে যাব। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি, মানে সময় নষ্ট করে না। অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে, এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে অলরেডি আলো এসে যেতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই, আমার মনে আছে অলরেডি আলো
দেখা যাইতেছে লোকজন। আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম, তখন ওখানে এমওডিসি বা পুলিশের কিছু গার্ড ছিল 7-8 জন। ওরা তো অ্যাকচুয়ালি ভয়, মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে। আমি ওদেরকে যাবেন, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ারগুলো, আমার একজনকে বললাম হাতিয়ারগুলো নিয়ে নাম, ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসা রাখলাম। ওরা তো একবারে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিলাম যে তোমাদের কোনো চিন্তার কোনো নাই, তোমরা আরামে বসে থাকো। 2-4 জন টেকনিশিয়ান, বেশি লোকজনও ছিল না। তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল। তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যে মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি। ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল, সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্যই আমাকে বললো। আমি বললাম আমি রেডিও স্টেশন যাবো, যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আমি ওখানে গেলাম, চেক করতেছি ব্রডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং, মানে হি ইজ ভেরি হেল্পফুল, সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধার দৌড়ায় আসে, বললো যে স্যার রক্ষী বাহিনী। আমি তো একটু ঘাবড়াই গেলাম, কি বাবা রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি? কারণ রক্ষী বাহিনী একটা ট্রাক যাইতেছিল, আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিছি, ভালো করছো। আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনীর লোকের একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা অ্যাকচুয়ালি ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো, বাইরে মনে হয় মানে গোটা 15-20 লোক হবে, আর সামনে একজন সুবেদার সাহেবকে আমি নামতে বললাম। আমি বললাম, পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল, আপনারা কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বললো যে স্যার আপনাদের ভয় বলেছে আমাদের সাথে আছে। তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে। ওরা সবাই নিচে নামে আসলো। আমার হাবিলদার আরো আমার সাথে লোকজন আছে, তারাও এগুলা দেখাশোনা করলো। তারা এসব লোকজন চতুর্দিকে, স্যার রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়ে ছিল, তারা যখন শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল? তারা কি কোনো উত্তেজিত হয়নি? সেটা আমি একটু পরে আসতেছি, ওদের প্রতিক্রিয়া। কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের, হাফ ট্রাকের লোকজন, তারা কোনো কিছু করার বরং আমি তো বললাম যে ওই সুবেদার, দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায়, আর আমাদের একজন হাবিলদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো, একটু গার্ড বাড়াই দিলাম। আর ওদের যে হাতিয়ার আছে, হাতিয়ারগুলো ওরা নিয়ে নিলাম। তখন ওই সুবেদারকে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই, লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই, আপনারা আরাম থাকেন। কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল, এই জন্য আমি সুবেদার সাহেবকে বললাম কোনো রকমের গন্ডগোল চেষ্টা করবেন না, চতুর্দিকে কিন্তু আর্মি আছে। বাই দ্যাট টাইম ট্যাঙ্কও 2-1টা আমাদের চারিদিকে আসে গেছে। অতএব তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। আর দুপুরবেলা যখন কারফিউ উঠানো হয়, তখন এদেরকে আমি ছেড়ে দিছি, রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে। যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন। কারণ আপনারা যদি এটা না করতেন, কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো, ধরে আমাদেরকে ফেলতো। এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি। আমি চিটাগংয়ে ছিলাম 73-74-এ। তখন একদিন আমি 22 বসতাম, ক্যান্টনমেন্টে 22 বসতাম, রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি। দেখি যে অনেক বিরাট প্রসেশন, কয়েকটা ট্রাকের মধ্যেও, মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন, স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে, 1-2টা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো, মানে স্লোগান দিয়ে যাইতেছে। অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা, তারা সেসব আকাম কুকাম করতেছে, খুন খারাপি করছে, এগুলা অজানা নয়, সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব, ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলা তার কার্যক্রম পরিচালনা করা হইতো। এবং শোনা যায়, আমি ডাইরেক্টলি জানি না, তোফায়েল নাকি এগুলো সব মানে করতো। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল, আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করতো। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম, ওই সুবেদার আমাকে জড়ায় ধরে সেলিউট দিয়ে বলে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো, না হলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন। তাই হোক, সেখানে এখনো বলতেছেন। তারপরে আমি গেলাম, আমার ওই রেডিও চেক করতেছি সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 4:30, আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি, আমার নিজের নামে। আমি মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী
কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে, এসব কিছু একটা বললাম আর কি, লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি। এমন সময় আমার পেছনে ছিল ক্যাপ্টেন মোস্তফা, সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে, স্যার আমার ওকে আমি মাইক্রোফোন দিলাম, বললো। সেও একবার হাত পা ছড়ায় একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ঈদ মোবারক স্যার, একবারে মানে শেখ মুজিবরে গালি গালাজ দিয়া একবারে হাত পা ছড়ায় খুব চিল্লাচিল্লি করে মানে গালি গালাজ দিয়া বলতেছিল। এমন সময় থেকে একজন টেকনিশিয়ান আসে বললো যে স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না, এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে 2-4 মাইলের বাইরে যাচ্ছে না, কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখনো বন্ধ, ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না। তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে। সে আবার পরক্ষণে এসে বলেছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে, কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের থেকেই মানে ওটা খুলে দিচ্ছে, বুঝছে যে একটা ব্রডকাস্ট আসবে, অতএব ওটা অলরেডি খোলা আছে। অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই, পরবর্তী শুনে গেছে, পরবর্তী পর্যায়ে শুনেছে যে কেউ শুনেছে, অনেকে শুনে নাই। তারপরে 15-20 মিনিট পরে 6:30টার দিকে মনে হয় তখন ডালিম আসলো, ডালিম হন্তদন্ত ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো, একেবারে সে তো খুশি এমনি ঘামাইতেছে, কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙুল দিয়ে উঠায় বলতে উই হ্যাভ ডান ইট, এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট। তো আমি বুঝলাম যে মিশন সাকসেসফুল, অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে, হয়তো মুজিবের বাসায় গেছিল, যা জানছে যে টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়াবাদের বাসা, এইসব পুরো এরিয়ার দায়িত্ব, ওভারঅল দায়িত্ব তার ছিল। আচ্ছা, টার্গেট মানে কি? মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি? পরিকল্পনাটা কি ছিল? টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই। যেমন মুজিবের বাসা একটা, সানিয়াবাদের বাসা একটা, শেখ মুনির বাসা একটা, রেডিও স্টেশন একটা। না, কিন্তু আগের দিন বিকেল থেকে এই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে, এই ধরনের কোনো পরিকল্পনা ছিল? না, এরকম কোনো পরিকল্পনা হয় নাই। এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিংও করা হয়নি, সময় আমাদের কাছে ছিল না, উই র্যান আউট অফ টাইম। কারণ 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বেঙ্গলের অপেক্ষায়, 16 বেঙ্গল আসে নাই। অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে, অতটুকু অত ডিটেল বলে নাই। সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে, আমি অত ডিটেলে যেতে চাই না। মুজিবের ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস হলো কি, আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না, অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে, আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে, এই ইন্টারভিউটা কিন্তু 15-20 বছর আগে রেকর্ড করা, এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ওয়াজ দি প্ল্যান। বাসায় নয়। এটা হলো রশিদের কথা। এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার, তারা ডিটেল জানে। অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল, তবে তখনও জানতাম না, আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল, মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে, তার বইতে আছে। সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে
এই বই যেটা আমি লিখেছি, দেখা যায় কিনা, মানে 1975 আগস্ট বিপ্লবে না বলার কথা রাশেদ চৌধুরী, এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি, এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে, আরো অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে।